স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জানাম। এবার জানাবো খবরের বিস্তারিত। 5 দফা দাবিতে সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেও রোগীদের স্বাভাবিক সেবা দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে বহির্বিভাগে টিকিট ছাড়তে দেরি করায় ভোগান্তিতে পড়েন রোগীরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং ঢাকার বাইরে খুলনায় আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। চলে যেতে চাই তাদের কাছে। প্রথমে যাচ্ছি বৃষ্টির কাছে। বৃষ্টি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঢাকা মেডিকেলে এখন সার্বিক পরিস্থিতি কি? চিকিৎসা সেবা নিতে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা রোগীদের, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা জানি সকাল থেকে এখানে দেখেছি যে রোগীদের লম্বা লাইন, সেই দীর্ঘ যে একটা রোগীদের ভোগান্তি ছিল সেটা কিন্তু এখানে প্রশাসন বিভাগ এসে সেটা কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন যে আমরা এখন মেডিসিন বিভাগের সামনে আছি। এখানে হচ্ছে যে রোগী যারা আছেন সকাল থেকে ছিল তারা স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। যদিও অনেক রোগীর অভিযোগ আছে যে সকাল থেকে দাঁড়িয়ে থেকে এত ঘন্টা যাবত অপেক্ষা করে এখন ঠিকমতো তারা ডাক্তার দেখাতে পারছেন না, কারণ রোগীর উপস্থিতি অনুযায়ী ডাক্তার সেভাবে নেই। আগে যেমন প্রতিদিন যেমন সচলভাবে হাসপাতালটি চলতো, আজকে সেইভাবে চিত্র দেখা যাচ্ছে না। রোগীদের দেখতেই পাচ্ছেন দীর্ঘ লাইন, ডাক্তাররা তার চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে যদি বলি তাহলে আন্দোলন কিন্তু এরই মধ্যে তারা শুরু করে দিয়েছে। ইন্টার্ন চিকিৎসক যারা আছে সারা দেশের থেকে আগত মেডিকেল স্টুডেন্টরা এরই মধ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। তবে হাসপাতালের সার্বিক পরিস্থিতি যদি একটু বলতে চাই যে আস্তে আস্তেই কিন্তু স্বাভাবিক হচ্ছে। রোগীরা তাদের চিকিৎসা সেবা কাঙ্ক্ষিত সেটা না পেলেও প্রাথমিক যে চিকিৎসা সেটা পাবেন বলে আশা করছেন। যদি একজন রোগীর সাথে কথা বলি, আপনি ডাক্তার দেখাতে পেরেছেন কিনা? জি না, আজকেও ডাক্তার আসে নাই। কালকে আসি, ঘুরিয়া গেছি, ডাক্তার পাই নেই। 11টা বাজে আইয়া দেই ডাক্তার নাই। 11:30টার দিক দিয়ে আইসি, আইয়া দেই ডাক্তার নাই। রিপোর্ট উঠে আইসি, আইয়া দেই ডাক্তার চেম্বারে নাই। বলছে ডাক্তার গেছে গা। আজকে আইসি, আজকেও আসে না ডাক্তার। বলেন এরকম কি রোগের লেগে আইসা 3 দিন ঘুরলাম, ডাক্তার অন্তরি দেখাইতে পারিনি। এরকম আশা কি সম্ভব? অত দূরেরতে মেডিকেলে আসে মানুষের দ্রুত চিকিৎসা করার লেগে, অন্তরি চিকিৎসা পাইলাম না। 3 দিন ধরে ঘুরি। আপনার প্রতি সহমর্মিতা, আশা করছি আপনার সমস্যার সমাধান হবে দ্রুত। আপনি কি ডাক্তার দেখাতে পেরেছেন? না, আমি আমার ভাবিরে ডাক্তার দেখাতে সিরিয়ালে দাঁড়াইছে। জি টিকিট পেয়েছি। কয় ঘন্টা লেগেছে? 10 মিনিটের মতো লাগছে। যেমনটা দেখতে পাচ্ছিলেন যে আমরা আছি হাসপাতালের সার্বিক পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আশা করছি যে বেলা গড়ানোর সাথে সাথে রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন, এমনটাই রোগীদের এবং ডাক্তারদের প্রত্যাশা। ঢাকা মেডিকেলের পরিস্থিতি জানছিলাম মাহফুজা বৃষ্টি আপনার মাধ্যমে। আমরা এবার খুলনার পরিস্থিতিও জানতে চাই। 5 দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজও বিক্ষোভ করছেন চিকিৎসকরা। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। চলে যেতে চাই তার কাছে। আমিরুল, চিকিৎসকদের 5 দফা দাবি সম্পর্কে জানাবেন এবং খুলনা মেডিকেলে রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা সে বিষয়েও জানাবেন। আপনি জানেন যে খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটি খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, 10টি জেলা পার্শ্ববর্তী জেলার থেকে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা একটু ভালো সেবার জন্য এই হাসপাতালটি ছুটে আসে। যার কারণে যে এখানটায় যে 3টি বিভাগ, বিশেষ করে বহির্বিভাগ এবং ভর্তি রোগী এবং জরুরি সেবায় 3টি বিভাগের মধ্য দিয়ে এই সেবা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। কিন্তু এখানটায় চিকিৎসকদের যে কর্মবিরতির জন্য শুধুমাত্র জরুরি সেবাটা চালু রয়েছে, অন্য সেবা কার্যক্রম বন্ধ। যার কারণে যে ভোগান্তি যে রোগীদের পড়তে হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে। আমরা কথা বলবো, এখানে রয়েছেন আন্দোলনরত যে চিকিৎসক, তাদের আসলে যে আস্থা আন্দোলন করছে রোগীদের কি ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে বলে মনে করেন, বা রোগীদের ভোগান্তি বিষয়টা কিভাবে দেখছেন, আবার কিভাবে সমাধানের চেষ্টা করছেন? আমরা রোগীদের ভোগান্তি করে কখনো কোনো প্রোগ্রাম করতে রাজি নই, কিন্তু যেখানে আমাদের ডাক্তার সমাজের প্রেস্টিজ জড়িত, নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর, এই দাবিতে আমরা অটল থাকব। কিন্তু যারা ইমার্জেন্সি রোগী তাদের সেবা অব্যাহত আছে, তাদেরকে আমাদের চিকিৎসকেরা সঠিকভাবে চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে আমাদের এই দাবি আদায়ের জন্য, আমাদের কলম বিরতির পাশাপাশি চিকিৎসা সেবাটাকে ব্যাহত করার জন্য। কিন্তু আমরা এটাকে অব্যাহত রাখতে চাই না, আমরা চাই অচিরে এর সমাধান হোক। ধন্যবাদ আপনাকে। আসলে যে যারা দাবি করছে ডাক্তার, যাদের বলতেছে ডাক্তার অনুমোদন দেওয়া যাবে না, দিলে অসুবিধাটা কোথায়? আসলে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয় ন্যূনতম একটা পাশের ভিত্তিতে, পাশের মার্কসের ভিত্তিতে। কারা ম্যাথস হয়, কারা ডিএমএফ হয়, যারা ভর্তি পরীক্ষায় চান্স পায় না, বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায় না, এরা শেষমেশ
এসএসসি 2.5 যাদের জিপিএ থাকে এরা শেষমেশ যে ডিএমএফ হয়, এরা শেষমেশ ম্যাথসে যে ভর্তি হয়। আপনি কি মনে করেন এদেরকে ডাক্তারি করতে যদি দেওয়া হয় রাষ্ট্রের ভালো হবে, মানুষের ভালো হবে নাকি খারাপ হবে? আপনার কাছে উত্তর প্রশ্ন রেখে দিলাম। ধন্যবাদ আপনাকে। 5টা দফা রয়েছে, 5টা দফাগুলো কি কি রয়েছে আপনাদের? 5টা দফা কি কি দফা রয়েছে আপনাদের? দফার প্রথম দফা যেটা, একটাই প্রধানত দফা যেটা এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর। এরপর আজকে যে ডাক্তারদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের বাকি দফা আছে। পোস্ট গ্রাজুয়েট দ্বারা হয়েছে, দেখা যাচ্ছে আমাদের সবাই অনেক দিন ধরে একই পোস্টে মানে কর্মরত, বাট প্রমোশন নাই। সুতরাং গ্রেড 1, 2 এবং 2 আমাদের দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাজ, আমাদের সর্বোচ্চ ডিজি উনিও কিন্তু গ্রেড একটা মাত্র পোস্ট। সুতরাং আমাদের যারা অনেক দিন ধরে প্রফেসর আছে, এমবিবি মানে পাশ করার পরে অপেক্ষা করছে, তাদের সময় পার হয়ে যাওয়ার পরও তাদের যে প্রমোশন নাই, সেটা সুপার নিউমারি পোস্ট দিয়ে আমাদেরকে প্রমোশন দেওয়ার জন্য। তারপর এই মূলত আমাদের মূল দাবিগুলো আজকে আপনাদেরকে বললাম। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে আন্দোলনরত চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে যে তাদের কর্মস্থল, সে কর্মস্থলে ফিরতে চান। এবং আজকে আদালতে যে রায় রয়েছে এই ঘটনা কেন্দ্র করে সেই রায়ের দিকে তাকিয়ে আছে আন্দোলনরত চিকিৎসকরা, এবং রায়ের পরবর্তীতে সিদ্ধান্ত তারা নেবেন। এটাই হচ্ছে সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নিহতের জেরে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট কারখানার শ্রমিকরা। সেখানকার খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। আমরা চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই মুহূর্তের কি চিত্র দেখছেন জানাবেন, এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়েও বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সকাল থেকেই গোল্ডেন রিপিট পোশাক কারখানার যিনি শ্রমিক জান্নাত, তার নিহতের ঘটনার যে জের সেটি ধরে আসলে বিক্ষুব্ধ অন্যান্য যে শ্রমিকরা আছে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে, এবং এখনও কিন্তু মহাসড়ক অবরোধ অবস্থাতেই আছে। এবং তাদের দাবি যেটি, সেটা হলো যে জান্নাত যে মারা গেছে তার মরদেহ কিন্তু এখনও কারখানায় নিয়ে আসেনি, এবং তার পাশাপাশি তাদের যে কাজের সময়, সেই কাজের সময়টি আসলে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত ছিল, সেটিও তাদেরকে কমানোর জন্য তারা বলছে, দাবি উঠিয়েছে। আমি এখানকার একজন পোশাক শ্রমিকের সাথে কথা বলবো। আপনি তো জান্নাতের সহকর্মী ছিলেন, আপনাদের আসলে দাবিটা কি? দাবিটা আমার সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি চাইছি, তা ওরা মানবে না এটা। তা যে আপুটা মারা গেছে আর কি, আপুটা 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা অসুস্থ ছিল, তো বলছে যে স্যার আমার ছুটি লাগবে। ইনচার্জরা বলছে যে আমাদের ছুটি দেওয়া যাবে না, কারণ মানুষ মরে না, ছুটি নাই, কোনো ছুটি নাই, মেয়ে মানুষ মরে না। তা এটা বললো কোন স্যার আমার পরে কোনো ছুটি নাই, মালের শিখবেন আছে, এটা বললে পরে অ্যাডমিন স্যারের কাছে গেছে। ওখানে যায় বলছে যে স্যার আমার ছুটি লাগবে, পায়ে পর্যন্ত ধরছে যে স্যার আমরা 2টা পায়ে ধরি, আমার বাচ্চা অসুস্থ অনেক, আমার ছুটি লাগবে। তো ছুটি দেয় নাই, কখনো ছুটি নাই, কোনো ছুটি চলবো না। তারপরে মাইয়া ভিতরে আসছে, আসার পরে আইডি কার্ড নিয়ে গেছে, জিএম স্যার আইডি কার্ড নিয়ে গেছে। আসলে আমিও শুনছিলেন যে গতকাল জান্নাতের বাচ্চা অসুস্থ থাকার কারণে সে ছুটি দেওয়া হয় না, এবং সে যখন বিকেলে চলে যাচ্ছিল তার আইডি কার্ড রেখে দেওয়া হয়েছিল, এবং সকালে ডিউটিতে আসলে সেই আইডি কার্ড না থাকার কারণে কিন্তু গেট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়, যে আইডি কার্ড না থাকার কারণে। যখন সে ফেরত যাচ্ছিল তখনই আসলে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সে মারা যায়। এখন পর্যন্ত তার মরদেহ এখানে আনা হয়নি, এবং বিক্ষুব্ধ শ্রমিক যারা তারা প্রত্যেকে এখনো কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আছে। তো এই ছিল এখন পর্যন্ত যে পাওয়া তথ্য, সেই তথ্য সর্বশেষ। মাহমুদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভোটের টার্গেট নিয়ে মাঠ গোছাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্য 300 আসনের প্রার্থিতা। এজন্য তৃণমূলের শক্তি বাড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়েও ভাবছে দলটি। জুলাই অভ্যুত্থানের শুরুটা কোটা সংস্কার আন্দোলন থেকে, এরপর সরকার পতনের এক দফা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 5 আগস্ট কারফিউ ভেঙে রাজধানীর অলিতে গলিতে অবস্থান নেন ছাত্র জনতা। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। 15 বছর 7 মাস পর অবসান হয় স্বৈরশাসনের। এরপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারে 7 মাস থেকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়। এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। এরই মধ্যে 2 দফায় 116 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে তারুণ্যের শক্তি নতুন দলটি।
রাজনীতির মাঠে এখন আলোচনায় নতুন দলটি নিয়ে। তবে প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল গোছাবে নাকি নির্বাচনের মাঠ প্রস্তুত করবে এনসিপি? এমন নানা প্রশ্নের মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানালেন, ভোটের টার্গেট নিয়ে মাঠে নামছেন তারা। আমাদের দলের পক্ষ থেকে বর্তমানে সংগঠন থেকে গোছানোর কাজ করছি। সারা দেশের যারা জনসমর্থন আছেন তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত করা যায়, সিনিয়র সিটিজেন আছেন, নানা শ্রেণী পেশার মানুষজন আছেন, তাদেরকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করবার নানাবিধ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলটিকে শক্তিশালী করতে চায় নতুন দলটি, জানালেন দলের সদস্য সচিব। আমরা অতি অল্প সময়ের মধ্যে সারা দেশে শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটাতে সক্ষম হব এবং একই সাথে নির্বাচনের জন্য আমাদের যারা সমর্থকরা আছেন তাদেরকে আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারবো। প্রার্থী মনোনয়নের বিষয়ে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী, পেশা ও সব বয়সের যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগুনে পুড়েছে রাজধানীর মহাখালীর 7 তলা বস্তির শতাধিক ঘর। ক্ষতিগ্রস্ত মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। কেউ কেউ স্বজনদের কাছে আশ্রয় নিলেও অনেকেরই এখনো এক কাপড়েই দিন কাটাতে হচ্ছে। ঘরহীন মানুষগুলোর অভিযোগ, এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাননি তারা নতুন করে আবারও অস্থায়ী ঘর করার কথা ভাবছেন। এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও ঘর পোড়াদের কোনো সাহায্য সহযোগিতার জন্য খোঁজ খবর করা হয়নি। মহাখালীর 7 তলা বস্তিতে রাত প্রায় 3টার দিকে লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ সময় ফায়ার সার্ভিস জানায় কেউ হতাহত হয়নি, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। শুয়ে পড়লাম, কারেন্ট নাই, 2 মিনিট পর কারেন্ট আইছে, কারেন্ট আওয়া আর আগুন ধরা, আমরা কিছুই বাই করতে পারিনি। 3টা সাড়ে 3টার দিকে বাসায় আমি ঘুমিয়ে রয়েছি, আমার বোন যে বলতেছে আগুন লাগছে, পরে আইসা দেই যে অবস্থা, কোনো মাল সামানে বার করার মতো কোনো সিস্টেম নেই। আজকে কি খামো, টাকাও আসলে সে টাকাগুলোও পুড়ে গেছে, 5,000 টাকা, কিচ্ছু নেই কেউ ঘরে। 46টার মতো 46টাই পুড়ে গেছে, অবশিষ্ট তো কিচ্ছু নাই। আশেপাশে পুরাটাই ভরা, যে পুরাটাই বাসা বাড়ি ভরা, আরো আগুনটা ছড়ানোর সম্ভাবনা ছিল। ফায়ার সার্ভিস দ্রুত আসার কারণে আমরা আল্লাহর রহমতে বেঁচে গেছি আর কি। রোজার শুরু থেকে অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। এতে বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোন ও সাগর পার্ক কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। এই সুযোগে সংস্কার আর প্রশিক্ষণের কাজ সেরে নিচ্ছেন অনেকে। তবে বেকার সময় কাটছে অসংখ্য শ্রমিক কর্মচারীর। তবে যারা ঘুরতে আসছেন বিস্তৃত বালিয়াড়ির ফাঁকা সৈকতে, তারা বিনোদনে মেতেছেন নিজেদের মতো। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নেই চিরচেনা কোলাহল। ফাঁকা সড়ক আর সৈকতের প্রবেশপথের দুপাশের অধিকাংশ দোকানপাটই বন্ধ। 4.5 মাস ভালো ব্যবসার পর রমজানের শুরু থেকেই অনেকটাই পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। সৈকতে কেবলই ঢেউয়ের গর্জন। বিস্তীর্ণ বালিয়াড়ির দখল নিয়েছে কাঁকড়ার দল। মোটামুটি ভালোই, কিন্তু লোকজন খুবই কম। আগে যখন আগে পরিমাণে যা পরিমাণ ছিল এখন নাই। ফ্যামিলির সাথে উপভোগ করার মতো অনেক ভালো একটা সময়। এর ভিতরে এখন রোজা চলছে, এখন যেমন মানুষ নাই, ফ্রিলি হোটেল ভাড়াও কম, অন্যান্য সময় তো এরকম পাওয়া যায় না। খালি পড়ে থাকা সৈকতের কিটকটগুলো জানান দিচ্ছে পর্যটন খাতের আকস্মিক হাহাকারের চিত্র। এমন পরিস্থিতিতে অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক ও জেটস্কি চালক, ঘোড়া সাওয়াল আর ফটোগ্রাফারদের। এখন রোজা রেখে আমরা যদি পকেট খরচ পাই, ওইটা নিয়ে আমরা বাসায় চলে যাই। আমরা তাকাই থাকছি ঈদের মৌসুমে আমাদের কিছু হবে, ওই জন্য আমরা বসে আছি। আমাদের ব্যবসা বাণিজ্য এখন তো খুবই হালকা, লোকজন নেই, লোকজন আসলে ব্যবসা হবে এই আশায়। পর্যটক নেই, তাই শহরের রেস্তোরাঁগুলোতেও একই চিত্র। খালি পড়ে আছে 5.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের কক্ষ। এই মাসটা আমাদের সময় হলো যে আমাদের দোকানগুলা, হোটেলগুলা নতুন করে সাজানো গোছানোর জন্য, বিশেষ করে রং ভাঙাচোরা যেগুলো আছে এগুলোকে মেরামত করে রমজানের পরে ঈদের থেকে যেন আবার পরিপূর্ণভাবে ব্যবসা করতে পারে, পর্যটক সেবা দিতে পারে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি। ঈদের ছুটিতে আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন লাখো পর্যটক। প্রাণ ফিরে পাবে পর্যটন নগরী, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। নতুন করদাতা শনাক্তকরণের লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কর্মসূচি। স্থানীয় আয়কর অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে গিয়ে গ্রাহকদের দেয়া হচ্ছে আয়কর সেবা। আয়কর বিভাগের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
নতুন করদাতা শনাক্ত করতে মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছে মানিকগঞ্জের আয়কর বিভাগ। শুধু অফিসে নয়, এবার তারা বিভিন্ন স্পটে গিয়ে গ্রাহকদের দিচ্ছে আয়কর সেবা। আয়কর আইন 2023-এর 195 ধারা অনুযায়ী স্পটে কর নির্ধারণের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমা সংক্রান্ত কার্যক্রম হাতে নিয়েছে কর বিভাগ। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় স্পটে কর নির্ধারণের বিষয়ে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আমরা কর অঞ্চল 25 কর কমিশন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বা দিক নির্দেশনায় আমরা আজকে মানিকগঞ্জ সদর জেলায় পৌর সুপার মার্কেটে আমরা স্পটে কর নির্ধারণ করছি। ঘরে বসে আয়কর বিভাগের এমন সেবা পেয়ে খুশি অনেকেই। কর অফিসের এই উদ্যোগকে স্বাগত জানান তারা। আসলে ব্যাপারটা অনেক ভালো লাগতেছে, কারণ আগে তো আমরা অফিসে যাই দিচ্ছিলাম, তো এখন আমাদের নিকট আসছে, অনেক ভালো লাগতেছে আমার। এখানে তারা সেন্টার করছে, সেন্টার করার প্রেক্ষিতে এখানে সবাই বসে এখান থেকে সব কার্যক্রম সম্পন্ন করতে পারতেছে। মার্কেটে আইসা সহজ ফি না নিয়ে বিনা ফিতে সার্ভিস দিয়ে একবারে সহজভাবে আয়করটা তারা নিয়ে গেল বিভিন্ন ব্যবসায়ীর নিকট হইতে। অফিসে যায় নিয়ে সেগুলি আমাদের করতে হইতো, সেক্ষেত্রে অফিস সেই ক্ষেত্রে ওনারা চলে আসছেন আমাদের এখানে, আমাদের এই সার্ভিসটা ওনাদের আমরা দিতেছেন। কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের, এমনটাই প্রত্যাশা সবার। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। জেলা পর্যায়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে নারীদের একটি বড় অংশকে সম্পৃক্ত করেছেন দিনাজপুরের এক কারখানা মালিক। প্রায় 300 নারী শ্রমিক কাজ করছেন তার প্রতিষ্ঠানে। পিপি ব্যাগ তৈরির ক্ষেত্রে ব্যাগের প্রাথমিক ধাপে সুতা থেকে ব্যাগ তৈরি এবং প্রিন্টিং ও প্যাকিং সব ধরনের কাজ দক্ষতার সাথে করছেন নারীরাই। 2007 সালে দিনাজপুরের পুলহাটের বেসিক এলাকায় প্লাস্টিক ব্যাগ তৈরির এই কারখানা স্থাপন করা হয়। এখানে তৈরি হয় সার, চিনি, আটা, ময়দা, ফিড মিল ও সবজির বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যাগ। দৈনিক 60,000 ব্যাগ তৈরি হয় পাটোয়ারি বিজনেস হাউস এই নামের কারখানায়। ভারী কাজের জন্য 7 থেকে 8 জন পুরুষ ছাড়া এখানকার সবাই নারী কর্মী। সুপারভাইজার এবং টেকনিশিয়ান পদেও কাজ করছে নারীরাই। বস্তা তৈরি করি, তৈরি হওয়ার পরে কাটিং সুইংয়ে যায়। আমরা সবাই মহিলারা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কাজগুলাই করি। দিনাজপুরে এরকম কারখানা আর নাই, একটাই শুধু কারখানা। ব্যাগ তৈরির পুরো কাজ নারীরাই করছে বলছেন কারখানার পরিচালক। আমার এই যে পাটোয়ারি বিজনেস গ্রুপের যে ব্যাগ ইউনিটটা, এই পিপি ব্যাগ ইউনিটে আমি তখন থেকে নারী শ্রমিকদের প্রাধান্য শুধু দিচ্ছি না, শুধু শ্রমিক না, আমি এখানে টেকনিশিয়ান থেকে শুরু করে অপারেটর, প্রিন্ট অপারেটর সব নারী স্কোপটাকে তৈরি করার চেষ্টা করছি। দিনাজপুরের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছে পাটোয়ারি বিজনেস হাউস। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।